আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাস নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরে এলাম। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। এই বাড়ি বা গৃহ হচ্ছে আমাদের পরম শান্তির নীড় বা নিরাপদ আশ্রয়স্থল। এই গৃহ থেকে আমরা সুখ, শান্তি, আরাম এবং নিরাপত্তা লাভ করে থাকি। আর তাই আমরা আমাদের গৃহটিকে সুন্দরভাবে মনের মতো করে সাজাতে পছন্দ করি, তাই না? আর আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে গৃহের অভ্যন্তরীণ সজ্জা। এসো আমরা খাতায় আমাদের পাঠ শিরোনামটি লিখে নিই। গৃহের অভ্যন্তরীণ সজ্জা। তোমরা তোমাদের খাতায় আজকে পাঠের শিরোনামটি লিখে নাও। আজকের পাঠটি হচ্ছে পঞ্চম অধ্যায়, গৃহের অভ্যন্তরীণ সজ্জা। গৃহ কি? চারপাশে চারটি দেয়াল আর মাথার উপর ছাদ, তাই কি গৃহ? না, তা কিন্তু নয়। তাহলে কোনো দোকান বা শোরুম, সেগুলো কিন্তু গৃহ নয়। গার্হস্থ্য বিজ্ঞানের ভাষায় গৃহ বলতে আমরা বুঝি এমন একটা স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বসবাস করি। আর এই গৃহকে মনোরমভাবে সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের রুচির প্রকাশ ঘটাতে পারি। এজন্য কিন্তু খুব বেশি দামি আসবাবের প্রয়োজন হয় না। আমাদের আয় এবং সামর্থ্য অনুযায়ী রুচিশীল আসবাব দিয়েই আমরা আমাদের গৃহসজ্জা করতে পারি। কেমন হতে পারে গৃহের অভ্যন্তরীণ সজ্জা? চলো দেখে আসি। আমরা খুব সুন্দর করে সাজানো গোছানো একটা বাড়ি দেখে আসলাম, তাই না? চলো এবার জেনে নিই তোমাদের বইতে এই বিষয়ে কি আছে। তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটি বের করো। অধ্যায় 5, পৃষ্ঠা নম্বর 34। আমরা আজকে পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ সজ্জা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে:
গৃহসজ্জায় যুগোপযোগী রুচিশীল আসবাব নির্বাচন করতে পারবে। আসবাব নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। গৃহের অভ্যন্তরীণ সজ্জায় আসবাব বিন্যাসের নিয়মসমূহ ব্যাখ্যা করতে পারবে। আমাদের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। তোমরা জানো আমাদের অনেকগুলো মৌলিক চাহিদা রয়েছে, যার মধ্যে বাসস্থান অন্যতম। গৃহকে বাস উপযোগী করার জন্য প্রয়োজন হয় আসবাবপত্র, আর গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতার বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। অভ্যন্তরীণ মানে হচ্ছে ভেতরের। অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন হয়? গৃহকে মনোরম করার জন্য এবং আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য। এই ক্ষেত্রে দামি আসবাবের প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিস দিয়েও গৃহসজ্জা করে রুচি ও শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। গৃহকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ সাজসজ্জা একান্ত প্রয়োজন। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে, আর গৃহের সুখ ও স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করেই সামাজিক উন্নতির বিকাশ ঘটে। পার্ট 1, আসবাব নির্বাচন। আসবাবপত্র বলতে টেবিল, চেয়ার, সোফা সেট, খাট, ওয়ার্ড্রপ, আলমিরা, বুকশেলফ ইত্যাদি ভারী অথচ বহনযোগ্য গৃহসজ্জা সামগ্রীকে বোঝায়। গৃহের বিভিন্ন কাজ সম্পাদন সহজতর করার জন্য আসবাবের ভূমিকা অনেক। তাছাড়া আরাম ও সৌন্দর্য বাড়াতেও এগুলোর জরুরি। শহর কিংবা গ্রাম সর্বত্রই গৃহের বিভিন্ন কাজের জন্য আসবাবপত্র ব্যবহার করা হয়। পরিবারের জীবনযাত্রার মান, অবস্থানের স্থান অর্থাৎ শহর কিংবা গ্রাম, পারিবারিক জীবনচক্রের স্তর ইত্যাদি ভিন্নতায় আসবাবের চাহিদার ধরন বদলায়। দেখো, এক এক পরিবারের জীবনযাত্রার মান কিন্তু এক এক রকম। আবার কেউ শহরে থাকি, কেউ গ্রামে থাকি। আবার পারিবারিক জীবনচক্র, একটা ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী, সেখান থেকে নিয়ে শুরু করে ছেলে সন্তানাদি হওয়া, ছেলে মেয়ে বড় হওয়া, বিভিন্ন পরিবারের জীবনচক্রের বিভিন্ন স্তর আমরা পার করে থাকি, তখন আমাদের আসবাবের চাহিদার ধরনও কিন্তু বদলায়। গ্রামাঞ্চলের গৃহগুলো যেহেতু স্থায়ী আবাসস্থল এবং পর্যাপ্ত আয়তন বিশিষ্ট হয়ে থাকে, তাই বড় আকৃতির ভারী কাঠের আসবাবের ব্যবহার বেশি দেখা যায়। গ্রামাঞ্চলে ব্যবহৃত আসবাবপত্র সমূহের মধ্যে খাট, চৌকি, চেয়ার, টেবিল, টুল, বেঞ্চ, মিটশেলফ, আলমিরা, আলনা ইত্যাদি উল্লেখযোগ্য। আম, জাম, কাঁঠাল, কড়ই ইত্যাদি গাছের কাঠ ব্যবহার করে কাঠমিস্ত্রি দিয়ে বাড়িতে এই আসবাবগুলো নিজেদের চাহিদা মতো বানিয়ে নেওয়া হয়। শহরে কিন্তু এটা ভিন্ন রূপ দেখা যায়। শহর অঞ্চলে অস্থায়ীভাবে বসবাসকারী কর্মজীবী মানুষের সংখ্যাই বেশি। অধিকাংশ লোকই ভাড়া বাড়িতে অবস্থান করে। যারা নিজেদের বাড়িতে থাকেন তারাও আয়তনের সীমাবদ্ধতার জন্য নিজেদের চাহিদা মেটানোর উপযোগী হালকা ও যুগোপযোগী আসবাব ব্যবহার করে থাকেন। তাছাড়া এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে যাতে কষ্ট না হয়, সেজন্য হালকা ও রুচিশীল আসবাব ব্যবহারের প্রবণতা বেশি দেখা যায়। শহরাঞ্চলে ব্যবহৃত আসবাবপত্র সমূহের মধ্যে খাট, বক্স খাট, নানা সাইজের টেবিল, লুকিং গ্লাসযুক্ত কাঠের আলমিরা, সোফা সেট, গদিওয়ালা চেয়ার ইত্যাদি উল্লেখযোগ্য। শহরাঞ্চলে সীমিত আয়তনের নকশাদার, শৌখিন ও আধুনিক মডেলের আসবাব ব্যবহারের প্রবণতা দেখা যায়। এক্ষেত্রে আম, কাঁঠাল, কড়ই কাঠের পাশাপাশি সেগুন কাঠ, প্লাইউড, বাটেক্স ইত্যাদি কৃত্রিম কাঠের বহুল ব্যবহার দেখা যায়। শহরাঞ্চলে রেডিমেড বা তৈরি আসবাব বেশি ব্যবহার করতে দেখা যায়। বর্তমান গ্রাম ও শহর সর্বত্রই প্লাস্টিকের তৈরি আসবাব যেমন চেয়ার, টেবিল, খাট, র্যাক ইত্যাদি বহুল ব্যবহার দেখা যায়। এখন দেখো, আসবাব নির্বাচনে বিবেচ্য কিছু বিষয় আছে। যখন আমরা আসবাব নির্বাচন করব তখন কিছু বিষয় আমরা
বিবেচনা করব এই বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো। আমরা যখন আসবাব নির্বাচন করব আমরা প্রথমে বিবেচনা করব প্রয়োজনীয়তা নিয়ে। আসবাব ক্রয়ের প্রথমেই বিবেচনা করতে হবে আসবাবটির প্রয়োজনীয়তা আছে কিনা। প্রয়োজন না থাকলে হুজুগের বশে ক্রয় করলে পরে অপচয় শামিল হয়। এছাড়া পুরনো আসবাব যদি রং বা বার্নিশ করে ব্যবহার করা যায় তাহলে নতুন আসবাব ক্রয় করে অর্থের অপচয় করা ঠিক নয়। দ্বিতীয় পয়েন্ট আছে পরিবারের আয়। পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হবে। সবার আয় কিন্তু একরকম নয়। আমাদের যার আয় যেমন ঠিক তেমন সামর্থ্য অনুযায়ী আমরা আসবাব নির্বাচন করব। আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে তা সমাজেও বেশি গ্রহণযোগ্যতা পায়। তা না হলে সমাজের চোখেও তা দৃষ্টিকটু মনে হয়। আসবাবের মূল্য। আসবাবের মূল্য নির্ভর করে উপকরণের উপর। সেগুন, মেহগনি ইত্যাদি কাঠের আসবাবপত্রের দাম অনেক, আবার বেত ও প্লাস্টিকের বা রডের আসবাবের দাম তুলনামূলক কম। এরপরে বিষয়টি হচ্ছে আরাম। আসবাব নির্বাচনে আরাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসবাবের আয়তন, উচ্চতা, গভীরতা আরামদায়ক না হলে ব্যবহারে অসুবিধা হয়। যেমন টেবিলের উচ্চতা যদি বেশি হয় তবে কাজের সমস্যা হয়, আবার চেয়ারে বসে যদি আরাম না পাওয়া যায় তবে কাজ করা কষ্টকর হয়। এরপর আসো উপযোগিতা। তোমরা গার্হস্থ্য বিজ্ঞানে পড়েছো, তোমরা শিখেছো যে উপযোগিতা হচ্ছে কোনো বস্তুর অভাব মেটানোর ক্ষমতা, আর আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতা। ছোট শিশুর ব্যবহারের আসবাব তার বয়স উপযোগী হবে। খাট, চৌকি এগুলো আমাদের শয়ন কাজের চাহিদা মেটায়, আবার টুল, মোড়া, সোফা, চেয়ার এগুলো আমাদের বসার কাজের চাহিদা মেটায়। আবার আসবাব কি উপাদানের দ্বারা তৈরি তার উপরও কিন্তু উপযোগিতা নির্ভর করে। যেমন কাঠের আসবাবের চেয়ে গদিওয়ালা আসবাবের আরাম বেশি, ফলে এর উপযোগিতাও বেশি। রুচি ও পছন্দ। আসবাব নির্বাচনে পরিবারের সদস্যদের রুচি ও পছন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে, কক্ষের আকার, আয়তন, মেঝে ও দেয়ালের সাথে সামঞ্জস্য রেখে রুচিসম্মত আসবাব দিয়ে গৃহসজ্জা করলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। এছাড়া আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্থায়িত্ব। আসবাবের স্থায়িত্ব নির্ভর করে উপকরণ ও নির্মাণ কাজের উপর। কাঁচা কাঠ দিয়ে আসবাব নির্মাণ করলে সহজেই ঘুণে ধরে নষ্ট হয়ে যায়, আবার পাকা কাঠ, মজবুত নির্মাণ কৌশল আসবাবের স্থায়িত্ব বাড়ায়। জীবনযাত্রার মান। পদমর্যাদা ও বৃত্তের উপর জীবনযাত্রার মান নির্ভর করে। উচ্চপদস্থ ও উচ্চবিত্তের পরিবারের আসবাব বেশ দামি হয়। এইসব পরিবারে ড্রয়িং রুম প্রশস্ত হয়, ফলে একটু জাঁকজমকভাবে সাজানো থাকে। আবার নিম্নবিত্তের পরিবারে শয়ন কক্ষের একপাশেই বসার ব্যবস্থা থাকে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এরপর আসো নকশা। আসবাবের নকশা রুচিসম্মত হতে হবে। এই ক্ষেত্রে যুগোপযোগী, আরামদায়ক ও শিল্পসম্মত নকশাই বেশি গ্রহণযোগ্য। বিভিন্ন যুগে বিভিন্ন ডিজাইনের আসবাব কিন্তু বের হয়, আমরা কিন্তু সেগুলো থেকেও নিজের আসবাবগুলো বেছে নিয়ে থাকি। আবার নকশাটি এমন হবে যাতে পরিষ্কার করতে বেশি কষ্ট বা সময় না লাগে। যত বেশি ডিজাইন হবে, যত বেশি নকশা হবে আসবাবে, পরিষ্কার করতে তত বেশি কষ্ট হবে। এরপর এসো বহুবিধ ব্যবহার। একটি আসবাব বহুবিধভাবে ব্যবহার করা যায়। যেমন ডিভান বসা ও শোয়া দুই কাজে ব্যবহৃত হয়। ডাইনিং টেবিল খাওয়া, পড়াশোনা, আলাপ আলোচনা করার কাজে ব্যবহার করা যায়। আধুনিক যুগে গৃহের আয়তন কম থাকে, তাই আসবাবের বহুবিধ ব্যবহারের কথা বিশেষভাবে চিন্তা করতে হবে। পরিবারের আকার। পরিবারের আকার যদি বড় হয় তবে নমনীয় ও বহুমুখী ব্যবহার উপযোগী আসবাবের কথা চিন্তা করতে হবে। আকার যদি বড় হয় তবে এমন আসবাব আমরা নির্বাচন করব যে কোনো সময় যে কোনো কক্ষে সেটা বসানো যাবে বা বিন্যাস করা যাবে। চাকরির প্রকৃতি। বদলির চাকরি হলে আসবাব হালকা এবং কেবল দৈনন্দিন প্রয়োজন মেটায় এমন আসবাবই নির্বাচন করতে হবে।
বেশি আসবাব বদলির সময় বোঝা হয়ে দাঁড়ায়, আসবাবও সহজে নষ্ট হয়ে যায়। আজকাল কিন্তু অনেক হালকা আসবাব পাওয়া যায়। এরপর এসো আবহাওয়া। আমাদের দেশে গরম ও ধুলাবালি বেশি, তাই হালকা ডিজাইনের আসবাব বেশি উপযোগী এবং যত্ন নেওয়া সহজ। যত্ন। আসবাব নির্বাচনের সময় যত্ন ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করতে হবে, কারণ যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর আসবাবের স্থায়িত্ব ও সৌন্দর্য নির্ভর করে। কক্ষের আয়তন ও আকার। কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে রুচির পরিচয় পাওয়া যায়। কক্ষ যদি ছোট হয়, আসবাবগুলো ছোট ছোট হবে, আর কক্ষ যদি বড় হয় তাহলে আমরা বড় আসবাব বসাতে পারবো বা সাজাতে পারবো। শুধু ছোট কক্ষে অনেক আসবাব রাখলেই কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ে না, বরঞ্চ সৌন্দর্য নষ্ট হয়। আর যদি আমরা কক্ষের আয়তন আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করি, তবে কক্ষের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখন আসবাব বিন্যাস। বিন্যাস মানে হচ্ছে সাজানো। আসবাব নির্বাচনে পরবর্তী কাজ হচ্ছে সঠিকভাবে তা বিন্যাস করা। তুমি প্রথমে আসবাবগুলো নির্বাচন করবে, কেমন আসবাব কিনবে, তারপর সেগুলোকে সাজানো বা বিন্যাস করার চিন্তা করবে বা সঠিকভাবে বিন্যাস করবে। আসবাবপত্রের বিন্যাস যে শুধু ঘর সাজানোর উদ্দেশ্যে করা হয় তা নয়, সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে রাখা হয়। এর ফলে পরিবারের সদস্যদের আরাম ও মানসিক তৃপ্তি বাড়ে। গ্রাম কিংবা শহরে সর্বত্রই অভ্যন্তরীণ গৃহসজ্জায় আসবাব বিন্যাসে কতিপয় নিয়ম মেনে চলতে হয়। গ্রামে হোক কিংবা শহরে হোক, আসবাব বিন্যাসের সময় বা সাজানোর সময় কিছু নিয়ম আমরা মেনে চলবো। কেমন দেখো। প্রয়োজনীয় আসবাব বিন্যাস। আসবাব বিন্যাসে প্রথমে যে কথাটা মনে রাখতে হবে, যে কোনো ঘরেই অতিরিক্ত আসবাব রাখতে নেই। বাসগৃহের জন্য আসবাবপত্র বিন্যাসের সময় প্রথমে দেখতে হবে কক্ষটি কি কাজে ব্যবহার হবে। কক্ষের ব্যবহার অনুযায়ী প্রয়োজনীয় আসবাব রাখতে হবে। কেমন। শোবার ঘরে বা শয়ন কক্ষে আমরা রাখবো খাট, ওয়ার্ড্রোব, আলনা, আলমারি ইত্যাদি। বসার কক্ষে কেমন থাকবে, সোফা সেট, বেতের চেয়ার, টেবিল, শোকেস, বুকশেলফ এগুলো। আর খাবার কক্ষে ডাইনিং টেবিল, শোকেস, ফ্রিজ ইত্যাদি। পড়ার কক্ষ বুকশেলফ, টেবিল, চেয়ার, কম্পিউটার ইত্যাদি। চলো আমরা ছবির মাধ্যমে এগুলো বুঝে আসি, যাতে আমাদের অনেক সময় মনে থাকে। শয়নকক্ষের আসবাব কেমন হবে, খাট, ওয়ার্ড্রোব, আলনা, আলমিরা এগুলো হচ্ছে শয়নকক্ষে। এছাড়া আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য আসবাব রাখতে পারি। এরপর চলে আসি বসার কক্ষে। সোফা সেট, যেটা খুবই দরকার বসার কক্ষের জন্য, কারণ এখানে আমরা সামাজিকতা রক্ষা করার জন্য বিভিন্ন রকম মেহমান আমাদের এখানে আসেন, আমরা এখানে সামাজিকতা রক্ষার কাজটা করে থাকি। বেতের চেয়ার বা টেবিল রাখতে পারি, শোকেস, বুকশেলফ। খাবার কক্ষের আসবাব কেমন হয়, ডাইনিং টেবিল তো অবশ্যই লাগবে, সাথে শোকেস, ফ্রিজ ইত্যাদি। পড়ার কক্ষের আসবাব বুকশেলফ, যেখানে তুমি তোমার বই রাখতে পারবে, পড়ার চেয়ার এবং টেবিল, সাথে কম্পিউটার রাখতে পারো। এরপরের পয়েন্টটা হচ্ছে ব্যবহারিক সুবিধা। আসবাবপত্র বিন্যাসের সময় আসবাবের ব্যবহারিক দিকটি বিবেচনা করতে হবে, অর্থাৎ প্রতিটি কক্ষের কাজ অনুযায়ী আসবাব সাজাতে হবে। চলাচলের সুবিধা। গৃহের মধ্যে চলাচল, কাজ সম্পাদনের সুবিধা ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আসবাবপত্র সাজাতে হবে। ঘরের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলে যেন অসুবিধা না হয় ও কার্য সম্পাদনে যেন অতিরিক্ত চলাচল প্রয়োজন না হয়, আসবাব বিন্যাসের সময় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন বুকশেলফটিকে পড়ার টেবিলের পাশেই রাখতে হয়। ঘরে ছোট শিশু থাকলে তাদের ক্রিয়াকলাপের প্রতি খেয়াল রেখে আসবাবপত্র সাজানো শ্রেয়।
শিশুরা যাতে ঘরময় স্বাধীন ও নিরাপদে চলাফেরা করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। এক্ষেত্রে শুধু ঘরে সৌন্দর্য লক্ষ্য রাখলেই চলবে না, যে ঘরে ছোট শিশু থাকে সেই ঘরে বা সেই ক্ষেত্রে শিশুদের সুবিধা অনুযায়ী আসবাবপত্র বিন্যাস করতে হবে। কাজ অনুযায়ী আসবাব বিন্যাস। আসবাব সজ্জা এমন হতে হবে যেন কাজের ঐক্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ যে কক্ষে যে কাজ সম্পন্ন হয় তার সাথে সম্পর্কযুক্ত আসবাব স্থাপন করতে হয়। যেমন খাবার ঘরের কাছাকাছি তোমাকে ফ্রিজ রাখতে হবে, আর খাবার ঘরের কাছাকাছি রান্নাঘরটাও থাকবে, যাতে খাবার পরিবেশন করতে সুবিধা হয়। আলো বাতাস চলাচল সুবিধা। আসবাবপত্র সমূহ বা আসবাব সমূহ এমনভাবে বিন্যাস করতে হবে যাতে দরজা জানালা খুলতে এবং বন্ধ করতে কোনো অসুবিধা না হয়। এছাড়া গৃহের অভ্যন্তরে আলো বাতাস প্রবেশ করতে না পারলে স্বাস্থ্যসম্মত পরিবেশও ব্যাহত হয়। দেয়াল ঘেঁষে বিন্যাস না করা। আসবাব বিন্যাসের সময় মনে রাখতে হবে যে টেবিল, চেয়ার, সোফা ইত্যাদি কখনো দেয়াল ঘেঁষে রাখতে নেই। দেয়াল হতে একটু সামান্য দূরত্বে স্থাপন করতে হয়, তা না হলে ঘষা লেগে দেয়ালের রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে আসবাবপত্র বিন্যাসের মাধ্যমে কক্ষের গঠনগত ত্রুটি ঢেকে রাখা যায়, অর্থাৎ যে দেয়ালটা তোমার চটা পড়ে গেছে বা রং নেই সেই দেয়ালটাতে ইচ্ছে করলে তুমি একটা আসবাব দিয়ে ঢেকে রাখতে পারো। গৃহসজ্জায় নতুনত্ব আনা। আসবাবপত্র বিন্যাস কখনো স্থায়ীভাবে একই জায়গায় করা উচিত নয়, এতে গৃহসজ্জায় একঘেয়ে ভাব চলে আসে। মাঝে মাঝে আসবাবপত্রের বিন্যাসে রুচির রদল বদল করলে গৃহসজ্জায় নতুনত্ব আসে। এরপর শিল্পনীতির প্রয়োগ। তোমরা শিল্পনীতি সম্পর্কে জানো, তাই না? শিল্প সৃষ্টির 5টি মূলনীতি রয়েছে: সমানুপাত, সামঞ্জস্য, ভারসাম্য, ছন্দ, প্রাধান্য। এই 5টা শিল্পনীতিকে মাথায় রেখে তবেই আমরা আসবাব বিন্যাস করব। শুধু আসবাব বিন্যাসে নয়, কিন্তু আমরা আমাদের পোশাকে এই শিল্পনীতি প্রয়োগ করে থাকি, এটাও তোমরা জানো। আর শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টি করতে গেলে এই 5টা শিল্পনীতির কোনো বিকল্প নেই এবং এগুলো বজায় রাখতে হবে। প্রথম শিল্পনীতিটি হচ্ছে সমানুপাত বা প্রপোর্শন। আসবাব বিন্যাসে ঘরের আকৃতির সাথে আসবাবপত্রের আকার নির্ধারণ করা দরকার। বড় ঘরে বড় আসবাব ও ছোট ঘরের জন্য ছোট আসবাব মানানসই। আবার যেখানে বড় ও ছোট আসবাবের সংমিশ্রণ প্রয়োজন, সেখানে বড় আসবাবের সঙ্গে সমতা রক্ষা করে ছোট 2-3টি আসবাব একত্রে সাজানো যায়। অর্থাৎ বড় একটা কক্ষে তুমি অনেকগুলো বড় আসবাব সংস্থাপন করতে পারো, আবার ইচ্ছে করলে কিছু বড় আসবাবের সাথে কিছু ছোট আসবাব মিশিয়ে মিক্সড করে সাজাতে পারো। আসবাবপত্রে পরস্পরের আকৃতির অনুপাত ঠিক হলে সমগ্র গৃহসজ্জার আসবাব বিন্যাসে পারস্পরিক মিত্রতা বা মিল হয়েছে বলে ধরে নেওয়া যায়। অর্থাৎ একটা আসবাবের সাথে অন্য আসবাবের আকৃতিরও মিল থাকতে হবে, তবেই সেখানে সমানুপাত রক্ষা করা হয়েছে বলে বোঝা যাবে। দুইটা ছবির মাধ্যমে দেখিয়ে আসো। প্রথম ছবিটিতে দেখো, বড় একটা কক্ষে অনেকগুলো আসবাব সংস্থাপন করা হয়েছে। এখানে বড়র সাথে ছোট মিশে আসবাব বিন্যাস করা হয়েছে এবং দেখতে ভালো লাগছে। অন্য ছবিটিতে কক্ষের আকৃতি ছোট, তবে আসবাবের আকৃতিও ছোট বা কম, আসবাবের সংখ্যাও এখানে কম, যার কারণে সমানুপাত রক্ষা করা হয়েছে বলে মনে করা যায়। দ্বিতীয়টি হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স। আসবাবপত্র বিন্যাসে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন আছে। কক্ষের একদিকের সঙ্গে অন্য দিকের আসবাবপত্রের মাঝখানের ও কর্নারের আসবাবপত্রের মধ্যে ভারসাম্য রাখতে হবে। ঘরের একদিকে বেশি অন্যদিকে কম আসবাব সংস্থাপন করলে ভারসাম্য রক্ষা হয় না। একটি কক্ষের 2 দিকের আসবাবের গুরুত্ব সমান হলে তাকে প্রত্যক্ষ ভারসাম্য বলে, আবার অন্যদিকে এক পাশে জিনিসে বেশি গুরুত্ব থাকলে, অর্থাৎ বেশি সাজানো থাকলে, তাকে অপ্রত্যক্ষ ভারসাম্য বলে। মানে দুটোই করা যায়, প্রত্যক্ষ ভারসাম্য বজায় রাখতে পারো, অপ্রত্যক্ষ ভারসাম্য বজায় রাখতে পারো। তবে অপ্রত্যক্ষ ভারসাম্য গৃহসজ্জায় নতুনত্ব ও আকর্ষণ সৃষ্টি করে।
দেখো ছবির মাধ্যমে বুঝি। এখানে কিন্তু ভারসাম্য বজায় রাখা হয়েছে। মাঝে বড় একটি সোফা দেওয়া হয়েছে এবং দুপাশে দুটি ছোট আকৃতির সোফা দেওয়া হয়েছে। আরো একটি ছবিতে একইভাবেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে এবং এতে ভালোও লাগছে দেখতে। সামঞ্জস্য বা হারমোনি। সবার সাথে সবার মিত্রতাকেই সামঞ্জস্য বলে। ঘরে কেবল দামি আসবাব, চিত্রকর্ম, শোপিস থাকলেই হবে না, সবকিছুর সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। আমরা কিন্তু দেখেছি যে আমরা পোশাকেও সামঞ্জস্য বজায় রাখতে পছন্দ করি। তোমার পোশাক বলো, গয়না বলো, ঘরে আসবাবের ডিজাইনে বলো, সবকিছুতেই একটা সামঞ্জস্যের ভাব আমরা বজায় রাখার চেষ্টা করি। এখানে দেখো ঘরের দেয়ালের সাথে, পর্দার সাথে আর বিছানার সাথে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এখানেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। এরপরে বিষয়টা হচ্ছে ছন্দ বা রিদম। ছন্দ মানেই হচ্ছে চোখের উঠানামা, দৃষ্টির উঠানামা বা চোখ নেচে বেড়ানো। আসবাব বিন্যাসে ছন্দ বজায় রাখা দরকার। এতে দৃষ্টি কক্ষের একটা আসবাবে আবদ্ধ না থেকে সহজ ও সাবলীল ভঙ্গিতে অন্য আসবাবে গিয়ে পৌঁছায়। কক্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৃষ্টি উঠানামা করে। দৃষ্টির এই উঠানামাই হচ্ছে ছন্দ। আমরা কিন্তু পর্দার কুচিতেও ছন্দ দেখতে পাই। ছন্দের গতি আসবাব বিন্যাসে আকর্ষণ সৃষ্টি করে, একঘেয়েমি দূর করে এবং নতুনত্ব আনয়ন করে। কিভাবে? এই ছবিটিতে দেখো, এখানে কিন্তু ছন্দ আছে। আমাদের চোখ নেচে বেড়াচ্ছে এই দেয়াল থেকে সেই দেয়ালে, এই আসবাব থেকে ওই আসবাবে। পরবর্তী ছবিটি এরকম, দেখো ছন্দ বজায় রাখা হয়েছে। সর্বশেষ যে নীতিটি সেটি হচ্ছে প্রাধান্য বা এমফ্যাসিস। আসবাব বিন্যাসের অন্যতম নীতি হচ্ছে প্রাধান্য। প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায়। বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুলের সমারোহ, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমারোহ, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়। প্রাধান্য সৃষ্টিতে কিন্তু আমরা সবাই প্রাধান্য সৃষ্টি করেই ঘর সাজিয়ে থাকি। আমরা কেউ ঘর সাজানোর সময় শোকেসে প্রাধান্য দেই, কেউ হয়তো একটা বড় ঝাড়বাতিতে প্রাধান্য দিচ্ছি, কেউ কেউ একটা বড় অ্যাকুরিয়াম ঘরে রেখে সেইটাকে প্রাধান্য দিচ্ছি। প্রত্যেক ঘরেই কিন্তু আমরা প্রাধান্য দিয়ে থাকি কোনো না কোনো আসবাবকে। দেখো এখানে প্রাধান্য হিসেবে অ্যাকুরিয়ামটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মনে রাখবে প্রত্যেক কক্ষে আমরা যে কোনো একটি আসবাবকে প্রাধান্য দিয়ে সাজাবো, যে কোনো একটি বিষয়কে আমরা প্রাধান্য দেব। এখানে ঘরের এক পাশে দেয়ালকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেটাতে খুব সুন্দর করে কালার করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হিসেবে দুটো কাজ আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমাদের ব্যবহারিক পরীক্ষায় কাজে লাগবে এবং এই ব্যবহারিক কাজের উপর আমরা তোমাদেরকে নাম্বার দিয়ে থাকি। আর এখন উপযুক্ত সময়, এখন তোমরা বাসায় আছো, বাসায় বসে এই কাজগুলো সেরে রাখবে। একটি হচ্ছে পুতুলের আকৃতিতে হোল্ডার তৈরিকরণ, যাকে বলছি আমরা মেসেজ হোল্ডার। অন্যটি হচ্ছে চটের তৈরি ওয়াল পকেট। শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে পঞ্চম অধ্যায়ের পাঠ 1 ও 2 সম্পর্কে জানলে। পরবর্তী ক্লাসে আমরা পরের পাঠগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের বাড়ির কাজ হিসেবে যে দুটো বিষয় দেওয়া হয়েছে, একটা হচ্ছে পুতুলের আকৃতিতে মেসেজ হোল্ডার তৈরি করা, আর একটা হচ্ছে চটের তৈরি ওয়াল পকেট তৈরি করা। এই দুটো বাড়ির কাজ তোমরা তৈরি করে রাখবে। স্কুল খোলার পরে তোমাদের কাছ থেকে আমরা এগুলো জমা নেব এবং দেখব, এবং এটার উপর তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। তোমরা জানো ব্যবহারিক হিসেবে আমরা এসএসসি পরীক্ষায়ও কিছু কাজ জমা দিতে হয় আমাদেরকে। সেই কাজগুলো করার এটাই তোমাদের উপযুক্ত সময়। এখন তোমরা যে সময়টা পাচ্ছ, পরবর্তীতে স্কুল খোলার পরে সেই সময়টা পাবে না। তাই তোমরা সময় নষ্ট করবে না, বাড়ির কাজ দুটো অবশ্যই করবে।
কারণ এটার সাথে তোমার নাম্বারের বিষয়টি জড়িত। ঠিক আছে? আর আজকে এই ক্লাসে যা শেখানো হয়েছে, পড়া হয়েছে, সেগুলো বাসায় আরেকবার নিজেরা পড়বে, বোঝার চেষ্টা করবে। আর বুঝতে অসুবিধা হলে বারবারই ভিডিওটা দেখবে। বারবারই ক্লাসটা দেখলে তবেই তোমার হয়তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, নিজে যত্ন নিও। ঠিক আছে? সময় অনুযায়ী পড়াশোনা করো। ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।